keto form is more stable than enol form. In general, keto form is more stable than enol form. 2 number লেখ, 2 number point লেখ, but if there is possibility of intramolecular hydrogen bonding, in enol form, then enol will be more stable. If there is possibility of intramolecular hydrogen bonding in enol form, then enol will be more stable. কীরকম ব্যাপারটা হচ্ছে এরকম, চল দেখ, তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, কোন মলিকুল আঁকছি আমি তুই একসাথে, তোর এই মলিকুলটা, ঠিক আছে। আচ্ছা দেখ, এই মলিকুলে আমি যদি আমার এই CH3COর জায়গায় এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে থাকতো, মানে এটা তো নেই, এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, তখন আমার মলিকুলটার নাম কি হতো? এই কার্বনের সাথে আমার এটা লেগে নেই, হাইড্রোজেন লেগে আছে, মলিকুলটার কমন নেমটা কি হতো? কমন নেমটা চাই, কমন নেম কি হতো? অ্যাসিটোন, এক্স্যাক্টলি অ্যাসিটোন হতো। দেখ আজকে হাইড্রোজেনের জায়গায় আমার লেগে আছে হচ্ছে এই গ্রুপটা, এই গ্রুপটার নাম কি বলতো? CH3CO। এই গ্রুপটার নাম কি ছিল বল দেখি? CH3CO, এই গ্রুপটার নাম কি? CH3CO, এই গ্রুপটার নাম কি? কি CH3CO, এই গ্রুপটার নাম কি? CH3CO, এই গ্রুপটার নাম কি? CH3CO করছে না মনে? পাতা উল্টা বার কর দেখি কোথায় আছে, কোথাও লেখা আছে, মনে কর দেখি কোথায় আছে এই গ্রুপ। CH3CO গ্রুপ আমি কোথায় করেছি, CH3CO নিয়ে কোথায় খেলেছি, পাতা উল্টে বার কর দেখি, নে খাতা আছে তোর কাছে, পাতা উল্টে বার কর, খোঁজ CH3CO গ্রুপটার নাম কি? উল্টা দেখ, পাতা উল্টা দেখ, অর্গানিক যেদিন থেকে স্টার্ট হয়েছে, ডান দিক বাদিক কর। অর্গানিক কত অব্দি হয়েছে মিম তোর? আগেরগুলো কত অব্দি হয়েছে? ছেড়ে চলে গিয়ে বুঝতে পারছিস তারপরে? তারপরে ছেড়ে যাওয়ার পরে কি নাম? CH3CO গ্রুপের অ্যাসিটাইল গ্রুপ কোথায় আছে বাকিদের বলে দে, অ্যাসিটাইল গ্রুপ কোথায় আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে নেই, কোথায়? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মধ্যে CH3CO গ্রুপটা আঁকা আছে, যে খুঁজে পেলো ভালো, না খুঁজে পেলো আর খুঁজে পেলো না, আর কি করা যাবে। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন আমার CH3CO গ্রুপ লেখা আছে, CH3CO গ্রুপটার নাম কি? আমার অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এই মলিকুলটার নাম কি? নিচে লেখ অ্যাসিটাইল অ্যাসিটোন। এই মলিকুলটার নাম কি? অ্যাসিটাইল অ্যাসিটোন। এটা আমার অ্যাসিটাইল অ্যাসিটোনের ভাই ওটা সরিয়ে এসছে, এটার মলিকুলটার নাম কি? অ্যাসিটাইল অ্যাসিটোন। এই মলিকুলটার নাম হচ্ছে আমার অ্যাসিটাইল অ্যাসিটোন, ঠিক আছে, অ্যাসিটাইল অ্যাসিটোন। এইবারে আমি কি করবো? এই অ্যাসিটাইল অ্যাসিটোন মলিকুলটার আমি আঁকবো হচ্ছে, এটা আমার কোন ফর্ম বল দেখি? কিটো ফর্ম না এনল ফর্ম? যেটা বোর্ডে আঁকা আছে এটা আমার কোন ফর্ম আঁকা আছে? কিটো না এনল? অ্যাসিটাইল অ্যাসিটোনের কোন ফর্মটা আঁকা আছে? কিটো না এনল? কি কিটো ফর্ম? জোরে বল, বলা ব্যথা। আচ্ছা কিটো ফর্ম, অবভিয়াসলি এটা হচ্ছে আমার কিটো ফর্ম, দেখতেই পাচ্ছি ভাই কিটো ফর্ম আছে, ওকে। আচ্ছা দেখে আমি এটা এনল ফর্ম আঁকার চেষ্টা করি। এনল ফর্মটা কীভাবে আঁকবো? এই তো এইমাত্র খেলছিলাম, কীভাবে খেলছিলাম? এই যে উল্টোটা করবো, তাই তো? তাহলে দেখ সি ডাবল বন্ডোর পাশের আমি তাহলে চলে এই হাইড্রোজেনগুলোকে এইভাবে খুলে আঁকছি। সি ডাবল বন্ডোর আমি কী করছি বেসিক্যালি, এই যে ভাই সি ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা চলে আসবে হচ্ছে কোথায়? এখানে, হ্যাঁ ভাই, সি ডাবল বন্ড সি, আর হাইড্রোজেন চলে যাবে হচ্ছে অক্সিজেনের কাছে, এইটাই তো আমার খেলা হবে। তাহলে এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাচ্ছি, এই স্ট্রাকচারের ছবি আঁকি। CH3 সিঙ্গেল বন্ড সি, কার্বনের সাথে কে লাগবে ভাই? সিঙ্গেল বন্ড অক্সিজেন, অক্সিজেনের সাথে হাইড্রোজেন হলো
এই কার্বনের সাথে পাশের কার্বনের ডাবল বন্ড হলো, এই কার্বনে হাইড্রোজেন লেগে আছে, ওটাকে সিএইচ করে দিলাম। কার্বনের সাথে তো আমার COCH3 লেগে আছে, ওটা থাকবে ওরকম COCH3, এই ছবিটা আমি পাবো। হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার এনল ফর্ম, এটা হচ্ছে আমার এনল ফর্ম স্বাভাবিকভাবে, এটা আমি এনল ফর্ম পেলাম। ওকে, এনল ফর্ম পেয়েছি। আচ্ছা দেখ, এই যে এনল ফর্মটা পেলাম, এইবারে দেখ এর মধ্যে আমার সেই জিনিসটা আছে, কোন জিনিস? অক্সিজেনের মাথায় আছে হচ্ছে দেখ লোন পেয়ার, এই যে ভাই আমার অক্সিজেনের মাথায় লোন পেয়ার। আর দেখ আমি বহুদিন আগে পড়েছি কোন জিনিস, এদিকে তাকা, AHB, এটা কাছাকাছি আছে, একদম পাশাপাশি আছে। দেখ AHB মানে এদের মধ্যে আমার আছে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এর মধ্যে আছে মানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এটা স্টেবিলিটি ভাই এর থেকে অনেক বেশি, কিটো ফর্মের ওই ডাবল বন্ড ওর থেকে এর স্টেবিলিটি আমার অনেক বেশি, ঠিক আছে? তার মানে আমার এটা কী হলো বলতো, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, AHB, এই ধরনের কানেক্টিভিটি আমি দেখেছি ভাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের। ওকে ক্লিয়ার, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। তাহলে স্বাভাবিকভাবেই এই দুজনের মধ্যে ও আমার এনল ফর্ম হওয়া সত্ত্বেও স্টেবিলিটি ওর আমার বেশি, কেন? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অনেক বেশি আমার স্টেবল করছে। তাহলে ভাই এখানে আমার অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে হবে? এখানে দেখ আমার অ্যারো কিন্তু ভাই ফরওয়ার্ডের দিকে বেশি। আগের বার আমি একটা কিটো, সরি এটা এঁকেছিলাম এনল, ওটা এঁকেছিলাম কিটো, এবার আমি কিটো এঁকেছি, ওটা এঁকেছি এনল, তাহলে একই তো গল্প আমার ভাই। এটা ছিল হচ্ছে আমার কিটো, এবার আমার এটা কিটো আছে, এটা ছিল হচ্ছে আমার এনল, এবার আমার এটা এনল আছে, তো আমার এখানে ভাই একই, এনল ফর্মের স্টেবিলিটি বেশি, তার মানে আমার এই হচ্ছে এরর গল্প, বুঝেছিস? তাহলে কিটো এনল টটোমেরিজম হচ্ছে আমার এটাই সাফিসিয়েন্ট। তোকে পরীক্ষাতে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে হোয়াই অ্যাসিটাইল অ্যাসিটোন এক্সিস্ট ইন এনল ফর্ম, তুই জাস্ট বলবি ডিউ টু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, বলে এই ছবিটা এঁকে দিবি, বুঝতে পারলি? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। চল, এই ছিল হচ্ছে আমার কিটো এনল টটোমেরিজম। এইবারে তোর জন্য একটা কোশ্চেন তুই নিজে করবি, ঠিক আছে? লেখ কোশ্চেন, লেখ, ড্র দ্য keto form of phenol, draw the keto form of phenol। শুরু করে দে নিজে, ফেনলের স্ট্রাকচার ভাব, মনে মনে ভেবে শুরু কর। হচ্ছে, চেষ্টা কর, প্রচুর টাইম আছে। ফেনল স্ট্রাকচার মনে পড়ছে না? না, বাড়িতে অর্গানিক স্টার্ট করেছিস পড়া? কত অবধি পড়েছিস? ফার্স্ট ভিডিওটা কত অবধি দেখেছিস বল শুনি একটু। তুই তো এখানে পড়তে এসেছিলি থার্সডের আগেও একদিন এসেছিলি, যেদিন তোর পরীক্ষা হয়ে গেছিলো, তো তারপরে তুই এতদিনে জাস্ট মাত্র অর্গানিকের ওইটুকু দেখেছিস। কী হয় মেকআপ করবি বাকি জিনিসগুলো? কার কার হয়েছে ভাই স্ট্রাকচার আঁকা? দেখি খাতাটা ঘোরা দেখি।
নাম্বারটা হয়নি, ওটা কি এঁকেছিস ডান দিকে? এটা হয়নি, কেন হয়নি নিজে বার কর। তোরটা ঠিক আছে। আচ্ছা বাকিটা ফেনলের স্ট্রাকচার রাখতে পেরেছিস? হয়নি ফেনল? সেটা তুই জানিস। ফেনলের স্ট্রাকচার আমি আর বলবো না। হয়ে গেছে কা ফেনলের স্ট্রাকচার, এইকে তুই বাকিটা নিজে করেছিস বেসিক্যালি। এটা হচ্ছে আমার ফেনলের স্ট্রাকচার, এই হচ্ছে আমার ফেনল। হ্যাঁ ভাই এটা ফেনল, এখানে আমার একখানা হাইড্রোজেন আছে। আমি কেন আঁকলাম তুই নিজে ভাবলা চিন্তা করলে তুইও বুঝতে পারতিস এটা কেন এঁকেছি। আচ্ছা আমার এখানে এক্স্যাক্টলি ভাই দেখতেই পাচ্ছিস সি ডাবল বন্ড সি, এই কার্বনের সাথে আমার উইচ লেগে আছে। এটা হচ্ছে আমার এনল ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আমার এনল পার্টটা আছে, এনল পার্টটা আছে থাক। আমি কীভাবে জানো কী করবো, এটা আমার কোন ফর্ম? এনল ফর্ম। আচ্ছা এনল ফর্ম থেকে জানি কীভাবে করি, ডাবল বন্ডটাকে পাঠাবো এইখানে, অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেনটা পাঠাবো কার্বনের কাছে। এই আমি করছিলাম এতক্ষণ, তাহলে এখানেও তাই করবো। তাহলে এখান থেকে আমি ছবিটা পাবো, ছবিটা আমার কী হবে, ছবিটা আমার হচ্ছে কি ভাই, এখানে আমার ডাবল বন্ড অ্যাজ ইট ইজ থাকলো, এখানে আমার ডাবল বন্ড অ্যাজ ইট ইজ থাকলো, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে হবে আমার কি ডাবল বন্ড, ও স্বাভাবিকভাবে অক্সিজেনের সাথে ডাবল বন্ড হলো। আর এই হাইড্রোজেনটা সে এই কার্বনে লাগবে, এই হাইড্রোজেনটা আমার লাগলো, আর এখানে আগে থেকে একটা হাইড্রোজেন ছিল। তাহলে এটা হচ্ছে আমার কোন ফর্ম পেলাম, কিটো ফর্ম। এটা হচ্ছে আমার এনল ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে ফেনলের আমি আঁকলাম এর মধ্যে কাস্টেবিলিটি বেশি, স্বাভাবিকভাবেই কাস্টেবিলিটি বেশি। চল দেখ এটা হচ্ছে আমার তাহলে কী হলো, এটা হচ্ছে আমার এনল ফর্ম আর এটা হচ্ছে আমার কার কিটো ফর্ম। দুজনের মধ্যে কাস্টেবিলিটি বেশি, বল কাস্টেবিলিটি বেশি, বলবি না? আচ্ছা কিটো ফর্মের স্টেবিলিটি বেশি তাই তো। চল দেখ এখানে হচ্ছে আমার বেসিক্যালি কার্বের স্টেবিলিটি বেশি, এনল ফর্মের স্টেবিলিটি অনেক বেশি, কোনো কম্প্যারিজনই আসবে না। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এনল আমি যেখানে এখানে এঁকেছি বেসিক্যালি ফেনল মলিকুলার যে এনল ফর্মটা এঁকেছি, এখানে আমার কি কি আছে এটা দেখ। রেজোনেন্স স্টেবিলাইজড ফার্স্ট অফ অল, সুন্দর রেজোনেন্স, তুই খাতা পড়িয়ে এঁকেছিলি, পাতা ভরিয়ে আঁকা আছে রেজোনেন্স, রেজোনেন্সের জন্য সিস্টেম স্টেবল হবে। প্লাস হচ্ছে আমার সিস্টেমটা এখানে অ্যারোমেটিক সিস্টেম, তাহলে রেজোনেন্স প্লাস অ্যারোমেটিক। যেদিন আমি তোকে অ্যারোমেটিসিটি পড়িয়েছিলাম সেটা একটা এনার্জি ডায়াগ্রাম দিয়ে বলেছিলাম, অ্যারোমেটিকগুলোর আমার এনার্জি সবচেয়ে কম থাকে, তার মানে স্টেবিলিটি অনেক বেশি। তাহলে হচ্ছে রেজোনেন্স প্লাস অ্যারোমেটিকের জন্য স্টেবিলিটি অনেক বেশি, কনসিডারেশনই আসছে না, ও তো আমার অ্যারোমেটিকই নয়। তাহলে রেজোনেন্স প্লাস অ্যারোমেটিক, তাহলে ফেনল হচ্ছে আমার হাইলি স্টেবল, এই এনল ফর্মে থাকলে হাইলি স্টেবল স্বাভাবিকভাবেই। তাহলে কিটো হচ্ছে আমার এখানে ফেনলের অলমোস্ট এক্সিস্টই করে না, তাহলে ফেনল হচ্ছে আমার এই স্ট্রাকচার, ফেনলের কিটো ফর্ম আমি কীভাবে আঁকলাম বুঝতে পারলাম, ঠিক আছে। চল পরেরটা লেখ, 6 নাম্বার হবে এবার লাস্ট পার্ট স্ট্রাকচারালের মধ্যে 6 নাম্বার, রিং চেইন। রিং চেইন, রিং চেইন, রিং চেনের মধ্যে লিখছিস, রিং চেইন এর মধ্যে লিখছিস কম্পাউন্ড হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা, কম্পাউন্ড হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা, where one will be cyclic, where one will be cyclic, another will be acyclic, where one will be cyclic, another will be acyclic, ঠিক আছে। রিং চেন থেকে কোনো কোশ্চেন তো স্কুলে এখন অব্দি আমি দেখি কোনো স্কুলেই দেখিনি রিং চেনের পার্ট থেকে। এই ফেনলের কোশ্চেন তো দেবে তোকে পরীক্ষাতে আঁকতে, ফেনলের টোটোমারটা আঁকতে দেবে, ঠিক আছে, ফেনলের এই আইসোমার আঁকতে তোকে দেবে। আচ্ছা রিং চেন মানে কি বললাম ভাই, একটা হবে হচ্ছে আমার সাইক্লিক, আরেকটা হবে হচ্ছে আমার অ্যাসাইক্লিক। সাইক্লিক মানে কি আমি তুই বুঝেছি ভাই, সাইক্লিক মানে হচ্ছে আমি যেখান থেকে স্টার্ট করবো আমি সেখানে এসেই ফিরবো। তো ব্যাপারটা কি, ধর আমার কথা এই বেনজিনও আমি তুই আঁকি ভাই, বেনজিন যদি আমি তুই আঁকি বেসিক্যালি এরকম হয়, এই কার্বন থেকে স্টার্ট করলাম, দেখ আমি চলতে চলতে সিগমা বন্ড বরাবর আমি ওই কার্বন এসেই শেষ করি, এটা হচ্ছে আমার সাইক্লিক স্ট্রাকচার স্বাভাবিকভাবেই। আর যদি দেখ আমি ভাবি নর্মালি এরকম ধর আমার কাছে কোনো মলিকুল আছে CH3 CH2 CH3 পরপর 3খানা কার্বন, এ তো স্বাভাবিকভাবেই আমি এই কার্বন থেকে স্টার্ট করলে আমার জার্নি করতে করতে আমি এখানে গিয়ে থামবো, স্বাভাবিকভাবে এখানে আর ফিরে আসতে পারছি না, বুঝতেই পারছিস। তাহলে আমার কী হলো ভাই, এটা আমার সাইক্লিক নয়, এটা আমার অ্যাসাইক্লিক, আর এটা তো আমার সাইক্লিক স্ট্রাকচার। তাহলে রিং চেন মানে কি, একজন হবে হচ্ছে ধর এরকম, আরেকজন হবে হচ্ছে আমার সাইক্লিক। তাহলে দুজনের রিলেশনটা কী হবে, স্বাভাবিকভাবে দুজনের রিলেশনের জন্য মলিকুলার ফর্মুলা সেম থাকবে। তাহলে একটা মলিকুল আমি আঁকলাম, এই মলিকুলটা CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এই মলিকুলটা আঁকলাম। আর মলিকুলটার আমার ফর্মুলা কি C3H6, C3H6, এটা সাইক্লিক ফর্ম না অ্যাসাইক্লিক ফর্ম, এটা হচ্ছে আমার অ্যাসাইক্লিক ফর্ম, স্বাভাবিকভাবে অ্যাসাইক্লিক ফর্ম। চলো এবার আমি আরেকটা মলিকুল আঁকছি, দেখ যে মলিকুলের মধ্যে আমার এরকম আছে বেসিক্যালি
তিনখানা কার্বন ধরে এরকম লেগে আছে। এটা সাইক্লিক না অ্যাসাইক্লিক ভার্সন বলতো? অবভিয়াসলি আমার সাইক্লিক ভার্সন। আচ্ছা, প্রত্যেকটা কার্বনের সাথে আমার দুখানা করে হাইড্রোজেন লেগে থাকবে, তার কারণ হচ্ছে আমার দুখানা হাতে দুখানা হাইড্রোজেন আমি লাগিয়ে দিলাম। তাহলে দেখ এই মলিকুলের ফর্মুলা কী ছিল ভাই? C3H6, 3 আর 1 4 আর 2 6। এই মলিকুলে দেখ C3H6, তাহলে এটা আমার দেখ অ্যাসাইক্লিক ছিল, এটা হচ্ছে আমার সাইক্লিক। তাহলে এদের রিলেশন আমার কী হলো বলতো? রিং চেন আইসোমার। বুঝেছিস? এদের রিলেশনটা আমার কী হলো? রিং চেন আইসোমার। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝেছিস? ডাবল বন্ড দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমার জাস্ট ওভারঅল ফর্মুলা সেম করতে হবে। আর রিং আর চেন, একটা অ্যাসাইক্লিক আর একটা আমি সাইক্লিক আঁকলাম, তাহলে রিং চেন আইসোমার এটা গেল। হয়ে গেছে লেখা? আচ্ছা, পরেরটা এবার তুই আঁকবি, লিখ তো। লেখ, ড্র দ্য পসিবল cyclic isomer of but-2-ene. Draw the possible cyclic isomer of but2-ene. বিউটিনের স্ট্রাকচার রেখেছিস, নিজে আঁক, নিয়ে আগে বিউটিনের স্ট্রাকচার আঁক, ফর্মুলা বার কর, তারপর ওটার সাথে মিলিয়ে আঁক সাইক্লিক ভার্সন। দেখেছিস? ঘরে দিকে ঠিক আছে। আর কিছু হয় কিনা দেখ, ভাব দেখি। হাইড্রোজেন কটা হলো বলতো তোর মলিকুলে? এবার তুই এটা এঁকেছিস। আটটা কোথায় দেখতে পাচ্ছিস তুই? হয়ে গেছে, বাকি রাখছিস তুই। আরেকটা ভাবতে থাক আরেকটা। বাকিটা ভাবছিস তো নাকি? ঘুম পেয়ে যাচ্ছে, রবিবারের সন্ধ্যা, উইকেন্ড এনজয় করার টাইম। কি এখন কেমিস্ট্রি নিয়ে বসে আছি? হচ্ছে না? চল, হয়ে যাবে। বেসিক্যালি 4খানা কার্বন ভাই তোর কাছে আছে। বিউটিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। বিউটিনের ফর্মুলা কি? ফর্মুলাটা আমার দরকার নেই ভাই। বিউটিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। এটা হচ্ছে আমার বিউটিন। হাইড্রোজেন যদি লাগাই তাহলে আমি কী পাবো? এখানে ভাই 3টে হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে 3টে হবে। তাহলে হাইড্রোজেন টোটাল আছে কটা? 3 3 6 আর 2 8। তাহলে আমার, হ্যাঁ, ট্রায়াঙ্গেল। তারপর তাহলে ফার্স্ট স্ট্রাকচার থেকে আমার যেটা মাথায় আসছে, 4খানা কার্বন দিলাম এরকম, প্রত্যেকটা দুখানা করে আমার হাইড্রোজেন লেগে গেল। হ্যাঁ ভাই, এটা আমার হতে পারে একটা স্ট্রাকচার। এক্স্যাক্টলি এটা আমার স্ট্রাকচার হবে একখানা। এটা আমার হলো C4H8। দেখ C4H8 প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, C4H8 হয়ে গেছে। এটা আমার একটা স্ট্রাকচার হয়েছে। আরেকটা স্ট্রাকচারের কথা আমি ভাবতে পারি, এই কোশ্চেন তো পরীক্ষাতে ওই জন্য আসে না, ঠিক আছে? চল, আরেকখানা স্ট্রাকচার ভাই, 3খানা কার্বন ধর আমি এরকম দিলাম, একখানা কার্বনের সাথে আমি আরেকখানা কার্বন লাগিয়ে দিলাম। দেখ আমার তো সাইক্লিক আছেই ভাই। এই কার্বনে কটা হাইড্রোজেন যাবে? 3খানা। এই কার্বনে কটা যাবে? একখানা। এই কার্বনে কটা যাবে? 2টো। এই কার্বনে যাবে 2টো। দেখ হাইড্রোজেন আমার 8টাই হয়েছে। 3 আর 1 4 8। তাহলে এটা হতে পারে এটার সাইক্লিক ভার্সন, এটা হতে পারে এটার সাথে ওটা হতে পারে, কিন্তু এরা দুজন কিন্তু ভাই রিং চেন না। এরা কিন্তু আমার রিং চেন নয়, ঠিক আছে? এরা কিন্তু আমার রিং চেন নয়। ওকে, বুঝেছিস? তাহলে আমি দুখানা স্ট্রাকচার রাখলাম। দেখ দুখানা স্ট্রাকচার আমি তুই এঁকেছি বেসিক্যালি। এটাকে আমি তুই, আর এইভাবে কেউ আঁকে না এত বড় করে, এটাকে আমি তুই চাইলে কোনো স্কোয়ার আঁকতে পারতাম। এই যে ভাই স্কোয়ার, বেসিক্যালি কনডেন্সড ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা। আমি এগুলো পরের ক্লাসে হয়তো দেখাবো, বা আমি তোকে পাঠিয়ে দিতে পারি, তুই একবার রিডিং পড়লেই বুঝে যাবি, ঠিক আছে? এগুলো কনডেন্সড ফর্মুলা, বন্ড লাইন ফর্মুলা, ওপেন স্ট্রাকচার, এসব এগুলো এমন কিছু ওর পিছনে ব্যাপার নেই। ওকে, আচ্ছা, এটা আমি এভাবে আঁকতে পারি, এটাকে এরকম কীভাবে আঁকতে পারি বলতো? বেসিক্যালি এইটা হচ্ছে আমার, এই ভাই মাথায় একটা এরকম, এখানে কার্বন আছে, এগুলো সব কার্বন, বুঝলি তো? তাহলে হচ্ছে আমার সেম স্ট্রাকচার। জাস্ট ক্লিয়ার? বোঝা গেছে? যে ভাই বেনজিনকে ভাই বারবার তো এরকম কার্বন হাইড্রোজেন খুলে খুলে আঁকি না,
তাহলে এই হচ্ছে আমার রিং চেনের পার্ট গেল। তাহলে আমার এটাই ছিল হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারাল আইসোমেরিজম। খাতায় হেডিং দে, চল লেখ। এবার চলে যাবো কোথায়? স্টিরিও আইসোমেরিজম। খাতায় হেডিং কি? স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম নতুন একটা জিনিস, পুরোপুরি নতুন। স্টিরিও আইসোমেরিজমের মধ্যে একটা পার্ট আমি তুই অলরেডি দেখেছি, অন্যভাবে দেখেছি। চল স্টিরিও আইসোমেরিজম হেডিং দিয়েছিস, লেখ স্টিরিও আইসোমেরিজমের মধ্যে লেখ আইসোমার্স হ্যাভিং সেম কানেক্টিভিটি, isomers having same connectivity of atom, same connectivity of atom, isomers having same connectivity of atom but different orientation, having same connectivity of atom but different orientation in 3D space, but different orientation in 3D space, ঠিক আছে? different orientation in 3D space, in 3D space মানে কীরকম ব্যাপারটা হচ্ছে? এইবার হচ্ছে ওই রকমের ব্যাপার। ওই যে ভাই গাড়ি বলছিলাম, জানলা খুলে দিয়েছিস, জানলার কাঁচ নামিয়ে দিয়েছিস, দুখানা আমার ভার্সন আলাদা হয়ে গেছে, 3D স্পেসে ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল। তার মানে এই নয় যে জানলা মানে গাড়ির দরজা খুললে নিশ্চয়ই দরজা বাই গিয়ে পিছনে কানেক্টিভিটি আমি চেঞ্জ করছি না, যা ছিল তাই আছে, ওরিয়েন্টেশন আমি একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চল তাহলে এই হচ্ছে আমার স্টিরিও আইসোমেরিজম। এর মধ্যে এক নাম্বার আমি তুই কোথায় যাবো? জিওমেট্রিক্যাল। তাহলে স্টিরিওর মধ্যে নাম্বার 1 জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল আমি তুই অলরেডি দেখেছি। তাহলে আমার কাছে আছে হচ্ছে এই দুখানা মলিকুল। কোন কোন মলিকুল? একটা মলিকুল ধর ভাই এটা C++C, দেখা যাচ্ছে দূর থেকে, দেখতে পাচ্ছিস? চল এইখানে ধর আছে হচ্ছে ক্লোরিন, এইখানে ধর হাইড্রোজেন, এইখানে ধর আছে হচ্ছে ভাই কে ভাই? ক্লোরিনকে দে, এখানে ধর হাইড্রোজেন। এই মলিকুল ধর আমার তোর কাছে আছে। এই মলিকুল দেখ একটা ভার্সন, আমি আরেকটা ভার্সন কি আঁকছি? C++C, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, ওদিকে হাইড্রোজেন, এদিকে ক্লোরিন। এই ধর আমি দুখানা মলিকুল আঁকলাম, হয়ে গেছে? এই দুখানা মলিকুল আঁকলাম। দেখ দুখানা মলিকুল কি আমার সেম? দেখ ভাই দুখানা মলিকুলের কানেক্টিভিটি সেম, তার কারণ এই কার্বনেও ক্লোরিন হাইড্রোজেন, এই কার্বনেও ক্লোরিন হাইড্রোজেন, দেখ এই কার্বনেও ক্লোরিন হাইড্রোজেন, এই কার্বনেও ক্লোরিন হাইড্রোজেনই লেগে আছে। কানেক্টিভিটি আমার সেম আছে, বাট ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেছে। কানেক্টিভিটি আমার সেম আছে, বাট ওরিয়েন্টেশন হয়ে গেছে আমার আলাদা। তাহলে দুখানা মলিকুল কিন্তু এক্স্যাক্টলি সেম আমার নয়, দুখানা মলিকুল আমার এক্স্যাক্টলি সেম কিন্তু নয়। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। আমি তো যখন দেখবি পড়েছিলাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং, দেখেছিলাম ভাই ডাবল বন্ডের রেসপেক্টে রোটেশন কিন্তু আমার রেস্ট্রিক্টেড, ডাবল বন্ডের রেসপেক্টে কোনো রোটেশন হয় না। তাহলে এই মলিকুল যে সিসি ডাবল বন্ডের রেসপেক্টে রোটেট করে এখান থেকে ওখানে চলে যাবে, সেটাও আমার হবে না। তাহলে দুখানা মলিকুল অবভিয়াসলি আমার আলাদা ভার্সনে এক্সিস্ট করে। এই দুটোর মধ্যে কোনটা সিস কোনটা ট্রান্স? আমি তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম সিস ট্রান্স বোঝার অ্যাকচুয়াল টেকনিকটা কি। দুখানা সেম অ্যাটমের মাঝখানে এখানে যা ডিস্টেন্স হবে, এখানে দেখ আমার ওদের মাঝখানে ডিস্টেন্স বেড়ে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আমার সিস ট্রান্সের টেকনিক। এটা পিওর ম্যাথামেটিক্স ভাই। এই দুখানার মধ্যে যা ডিস্টেন্স হবে, দেখ এদের মধ্যে ডিস্টেন্স আমার স্বাভাবিক হয় এটা বেশি, তাহলে এইটা হচ্ছে আমার কি? সিস, আর এটা হচ্ছে আমার ট্রান্স। অ্যাকচুয়ালি ডিস্টেন্স দিয়ে আমি তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম, তাই না? সিস ট্রান্স এটা, ওকে? তাহলে এই হচ্ছে আমার সিস, এই হচ্ছে আমার ট্রান্স। এখন দেখ এই মলিকুল তো খুব ভালো কথা, সিস ট্রান্স বুঝলাম। চল আমি তোকে যদি বলি এই মলিকুলটা, চল ধর বললাম হচ্ছে এই মলিকুলটা C++C, এই মলিকুলের IUPAC নেম কী হবে? তুই ভাবতে থাক। আচ্ছা তার এবার আমার কাছে আছে হচ্ছে সাপোজ এই মলিকুল, দেখ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই একটা মলিকুল ধর আমার কাছে আছে, এই মলিকুল ধর আমার কাছে একটা আছে। আরেকটা মলিকুল ধর আমার কাছে আছে হচ্ছে এটা C++C, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন। দেখ এই মলিকুলটা, দুখানা মলিকুল সেই একই কোশ্চেন। এই দুখানা মলিকুল কি আমার সেম? দেখ ভাই এই কার্বনের সাথে যা কানেক্টিভিটি আছে ওখানেও দেখ এই কার্বনের সাথে কানেক্টিভিটি সেম, এই কার্বনের সাথে কানেক্টিভিটি আছে ওখানেও তাই সেম, কিন্তু দেখ ওরিয়েন্টেশন আমার আলাদা হয়ে গেছে। তাহলে দুখানা মলিকুল কিন্তু আমার এক্স্যাক্টলি সেম মলিকুল নয় স্বাভাবিকভাবেই। তাহলে দেখ সোজা সোজা দিলে তো আমি সিস ট্রান্স বলে চালিয়ে দিই, তাহলে এখানে আমি কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো? এখানে তো সিস ট্রান্স ওইভাবে হবে না, কারণ সবার রেসপেক্টে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে বারবার। তাহলে দেখ এই জন্য সিস ট্রান্সের জায়গায়, সিস ট্রান্স হচ্ছে অ্যাকচুয়ালি ছোটো ভার্সান, অ্যাকচুয়ালি IUPACর অন্য একটা ভার্সান আছে, অন্য একটা নমেনক্লেচার আছে। খাতায় হেডিং দে, লিখ ই ক্যাপিটাল ই কমা ক্যাপিটাল জেড, EZ নমেনক্লেচার, EZ নমেনক্লেচার। এইটা যে স্কুলে করায় সেই স্কুলে দেয়, যে স্কুলে করায় না সেই স্কুলে দেয় না, আবার যে স্কুলে করায় না সেই স্কুলেও দেয়। তিনখানা পসিবিলিটি আছে, ঠিক আছে? অনেক স্কুলে আছে ভাই যারা কিছুই করে না কিন্তু সব কোশ্চেনই দেবে, ঠিক আছে? EZ নমেনক্লেচার, দেখি ফুল সিলেবাস পরীক্ষা, কিছুই করাবে না স্কুলে, কিন্তু সিলেবাস হবে ফুল সিলেবাস একদম। কী বলছিস? EZ নমেনক্লেচার, সে স্কুলে পড়েছি EZ নমেনক্লেচার, কিন্তু দেবে কিন্তু কোন কোন স্কুলে যেন দেয়? এই স্কুলে দেবে DPS নিউটনে দেবে EZ নমেনক্লেচার। তোদের স্কুলে পড়েছি EZ নমেনক্লেচার, EZ নমেনক্লেচার, ওকে? ক্যাপিটাল Z নমেনক্লেচার। লেখ এটা কি বেসিক্যালি? এটা কোনো সায়েন্স না ভাই, দেখ এইরকমই নাম লেখার টেকনিক আর কিচ্ছু না। তুই বল IUPAC নমেনক্লেচার পেছনে কোনো সায়েন্স নেই, ওটা ভাই মলিকুলগুলোকে একটা ক্যাটাগরাইজ করে আলাদা করে নাম লেখার টেকনিক, ওর পিছনে কোনো সায়েন্স নেই, কোনো রিয়াকশন হচ্ছে না। যখন তুই কোনো নমেনক্লেচার কোনো রিয়াকশন হয় না। চল EZ নমেনক্লেচারের মধ্যে লেখ অ্যাকর্ডিং টু বা ফলোয়িং, অ্যাকর্ডিং টু বা ফলোয়িং যা ইচ্ছা,
অ্যাকর্ডিং টু ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল পি মানে সিআইপি রুল অ্যাকর্ডিং টু সিআইপি রুল, সিআইপির ফুল ফর্ম ওর জন্য তোর আলাদা কোনো মার্কস নেই। সিআইপি হচ্ছে ক্লাইন ইনগোল্ড প্রিলগ, 3 জন সায়েন্টিস্টের বানানো রুল, ওই জন্য ওদের নামে দেওয়া, তোকে লিখতে হবে না, বাড়ি থেকে গুগল সার্চ করে পেয়ে যাবি সিআইপির ফুল ফর্ম ক্লাইন ইনগোল্ড প্রিলগ। অ্যাকর্ডিং টু সিআইপি রুল দেখ 1 নম্বর পয়েন্ট, more atomic number will get more priority, more atomic number will get more priority। 2 number লেখ, if atomic number is same then more atomic mass will have more priority, then more atomic mass will have more priority। ঠিক আছে, চল লিখলাম, খুব ভালো কথা। কি লিখেছি আমি তো এবার এটা অ্যাপ্লাই করে আমি জাস্ট প্রায়োরিটি বার করা শিখেছি, ভালো করে মনে রাখতে হবে কিন্তু। এর বেসিসে পরের দিনের ক্লাসে আরএস নমেনক্লেচার করবো, আজকে হচ্ছে ইজেড, পরের দিন করবো আরএস। চল দেখ, এই ভাই এই মলিকুলটা আছে, চল এই মলিকুলটার আমি এখন ই না জেড সেটা আমি বার করবো। ইজেড নামের মধ্যে আছে ইজেড। আচ্ছা প্রায়োরিটি মানে কি ভালো করে দেখবি, দেখ এই কার্বনের সাথে ডাবল বন্ডের একখানা কার্বনের সাথে এই কার্বনটার সাথে দেখ কে কে লেগে আছে ভাই, ফ্লুরিন আর ক্লোরিন। তাহলে বলতো এই কার্বনের সাথে যারা দুজন লেগে আছে তার মধ্যে কার প্রায়োরিটি বেশি? রুল নাম্বার 1। আমি কিন্তু সবার ফার্স্টে যাবো রুল নাম্বার 1। রুল নাম্বার 1 দিয়ে যদি কনক্লুশনে কোনো না আসতে পারি তখন আমি যাবো রুল নাম্বার 2, মনে থাকে জানো। ফার্স্টে আমি ওই জন্য 1 নম্বর পয়েন্ট যেটা লিখেছি, আমি ফার্স্টে যাবো হচ্ছে রুল নাম্বার 1। যদি আমি 1 দিয়ে কোনো কনক্লুশনে আসতে না পারি তখন আমি হচ্ছে রুল নাম্বার 2। খুব ভালো কথা। দেখ এখানে আমার ভাই কার্বনের সাথে লেগেছে ফ্লুরিন আর ক্লোরিন, কার অ্যাটমিক নাম্বার বেশি? ক্লোরিন। তাহলে ভাই এদের দুজনের মধ্যে কার প্রায়োরিটি আমার বেশি হলো? ক্লোরিন 1, ফ্লুরিন হচ্ছে আমার 2। খুব ভালো কথা, বুঝে গেছি ভাই। এদের দুজনের মধ্যে ফ্লুরিন হচ্ছে 1 হলো, ফ্লুরিন হচ্ছে আমার 2 হলো। প্রায়োরিটি ভাই অ্যাটমিক নাম্বারের বেসিস হয়ে গেল। দেখ এবার এই কার্বনটা আসে, এই কার্বনটা পাশের কার্বন কে কে লেগে আছে? ব্রোমিন আয়োডিন। কার আমার অ্যাটমিক নাম্বার বেশি? আয়োডিনের আমার অ্যাটমিক নাম্বার বেশি। তাহলে এদের দুজনের মধ্যে দেখ আমার আয়োডিন হলো 1, ব্রোমিন হচ্ছে আমার 2। ক্লিয়ার? খুব ভালো কথা, বুঝে গেছি। তাহলে আমি দেখ এর মধ্যে দুজনের মধ্যে প্রায়োরিটি। এইবারে দেখ ভালো করে তাকাও এবারে দিকে, দেখ এই মলিকুলটাতে, এই মলিকুলে সেম প্রায়োরিটি মানে কি? 1 নাম্বার ফার্স্ট সেম প্রায়োরিটি সেম সাইডে রয়েছে। সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলে ওটাকে বলে হচ্ছে আমার জেড। সেম প্রায়োরিটি সেম সাইডে থাকলে ওটাকে আমার বলে হচ্ছে জেড। সেম প্রায়োরিটি সেম সাইড থাকলে ওটা আমার কি হবে? জেড। ওকে, সেম প্রায়োরিটি সেম সাইড থাকলে মানে জেড হবে। ওকে, চলো ওইদিকে আমি যাই। ওই মলিকুলটা, এই মলিকুলে আমার কি ভাই? কার্বনের সাথে ফ্লুরিন ক্লোরিন, কার প্রায়োরিটি বেশি? অবশ্যই এইমাত্র করে ফেলেছি, ক্লোরিন হচ্ছে আমার 1 হবে, ফ্লুরিন হচ্ছে আমার 2 হবে, কারণ অ্যাটমিক নাম্বার বেসিসে গেলাম। ওই কার্বনটার কথা ভাবি, ওই কার্বনে আমার কি হচ্ছে ভাই? দেখ আয়োডিন প্রায়োরিটি 1, ব্রোমিন প্রায়োরিটি 2। এইখানে আমার কি হলো? দেখ সেম প্রায়োরিটি অপোজিট সাইড হয়ে গেছে। এই মলিকুলে আমার কি হলো? সেম প্রায়োরিটি অপোজিট সাইড। তার মানে এটা আমার কি হবে বলতো? ই, ক্যাপিটাল ই। ওকে, চল লিখে রাখ, খাতার মধ্যে লেখ। 1 নাম্বার লেখ, সেম প্রায়োরিটি সেম সাইড, সেম প্রায়োরিটি সেম সাইড with respect to double bond, same priority same side with respect to double bond equals to Z, same priority same side with respect to double bond equals to Z। আর পরেরটা কি লিখবি? সেম প্রায়োরিটি অপোজিট সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড, সেম প্রায়োরিটি অপোজিট সাইড। এই কথাগুলো লিখে রাখছি, না হলে তো কদিন পরে ভুলে যাবো গ্যারান্টি। স্পেশালি দেখবি দুর্গাপুজো হলেই লোকে সব ভুলে যায়। দুর্গাপুজো হলে তো ভাই কিছুই মনে থাকে না, দুর্গাপুজোর সময় তো মনেও থাকে না কোন দিন কোন ডেট। দুর্গাপুজো হলে পৃথিবীর সবাই সব ভুলে যায়। সেম প্রায়োরিটি অপোজিট সাইড উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড ইকুয়ালস টু লিখে রাখলাম কি? ই। ঠিক আছে, চল এবারে কটা মলিকুল নিয়ে করি। তার আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, লেখা হয়ে গেছে। চল কোন মলিকুলটা আছে এখানে আঁকতে থাকছি, তুইও আঁকছিস। সি ডাবল বন্ড সি, এই মলিকুল এখানে আছে হাইড্রোজেন, এদিকে আছে আমার কি ভাই? CH3। ওই ব্যাচে যা করিয়েছি এখানেও সেম সেমই করাচ্ছি। এখানে দিলাম হচ্ছে ডি, এখানে আমি দিলাম কাকে? CH2 CH3, CH2 CH3। ই হবে না জেড হবে, বার করি, শুরু করে দিই বার করা। কীভাবে করবো দেখ, এই মলিকুলে ভাই এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে কে লেগে আছে? হাইড্রোজেন। এই কার্বনের সাথে কে লেগে আছে বলতো? এই কার্বনের সাথে কে লেগে আছে? কার্বনের সাথে কে লেগে আছে? কার্বন না হাইড্রোজেন?
এই কার্বনের সাথে এদিকে কে লেগে আছে, কার্বন না হাইড্রোজেন? অবভিয়াসলি কার্বন। এই হাইড্রোজেনের মতো এই কার্বনের সাথে লেগে, তাহলে এই কার্বনের সাথে এদিকে কার্বন লেগে, এই কার্বনের সাথে এদিকে হাইড্রোজেন লেগে কার প্রায়োরিটি বেশি হবে? কার্বনের অ্যাটমিক নাম্বার বেশি ভাই, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2। খুব ভালো কথা, বুঝে গেলাম। ওই কার্বনের সাথে ওদিকে কে লেগে আছে ভাই? ডি। ডি মানে কে ভাই? ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম মানে কে ভাই? প্রোটিয়ামের বড় ভাই। ভাই প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, হাইড্রোজেনের 3খানা আইসোটোপ। তাহলে হচ্ছে আমার ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার যা হয় ডিউটেরিয়ামের অ্যাটমিক নাম্বার তাই 1। তাহলে এটা হচ্ছে আমার ডিউটেরিয়াম মানে হাইড্রোজেনেরই অন্য ভার্সন, তাহলে অ্যাটমিক নাম্বার 1। এই কার্বনের সাথে এদিকে কে লেগে আছে? আরেকখানা কার্বনই লেগে আছে। তাহলে দেখ এরও হচ্ছে প্রায়োরিটি 1 হলো, কারণ অ্যাটমিক নাম্বার বেশি, আর হচ্ছে প্রায়োরিটি 2। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আমি অ্যাটমিক নাম্বার দিয়ে যদি কোনো কনক্লুশনে পৌঁছাতে না পারি তখন আমি অ্যাটমিক মাসে যাবো। এখানে তো আমি অ্যাটমিক নাম্বার দিয়ে কনক্লুশনে চলে আসতে পারলাম। তাহলে বলে এটা জেড হবে না ই হবে? জেড। ঠিক আছে, চল পরের মলিকুল। পরের মলিকুলটা তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা C11C। C11C এর রেসপেক্টে এখানে লাগা হাইড্রোজেন, এখানে লাগাবি CH3, এখানে লাগাবি হচ্ছে CH3, এখানে লাগাবি কি CH3 CH2। হয়ে গেছে আঁকলাম। চল দেখি ওই কার্বনে, ওই দিকের কার্বন থেকে আমি স্টার্ট করি। এই কার্বনে কে কে লেগে আছে বল? এই কার্বনে কে কে লেগে আছে? কার প্রায়োরিটি কী হবে বলে ফেল? CH3 হবে হচ্ছে আমার কত প্রায়োরিটি? এই কার্বনের রেসপেক্টে কত হবে? 1। হাইড্রোজেন হবে হচ্ছে আমার 2। খুব ভালো কথা, বুঝলাম। এই কার্বনে এবার দেখি ভাই এই কার্বনে কে কে লেগে আছে, ভালো করে দেখবো। এই কার্বনে আমার লেগে আছে হচ্ছে দেখ এদিকে কে লেগে আছে? কার্বন। এদিকে কে লেগে আছে? কার্বন। তাহলে তো ভাই দুদিকে আমার কার্বন কার্বন হয়ে গেল। খুব ভালো কথা, কার্বন কার্বন হয়ে গেছে। আচ্ছা দেখ আমি CH3কে চাইলে এভাবে খুলে আঁকতে পারি। দেখ CH2H, হ্যাঁ ভাই পারি। তুই যদি বলিস তো আমি পারি না, আমি বলবো হ্যাঁ পারি। CH3 কেমন খুলে আঁকা যায়? CH2H। খুব ভালো কথা। তাহলে এই কার্বন থেকে আমি এই কার্বনে গেলাম, এই কার্বন থেকে আমি এই কার্বনে এসেছি। আমি কোনো কনক্লুশন আসতে পারলাম না, কারণ কি দুজনেই কার্বন, দুজনের অ্যাটমিক নাম্বার সেম। এইবারে তুই ভাব, তাহলে আমাকে ফার্দার সামনের দিকে আরও এগোতে হবে। আমি অ্যাটমিক নাম্বার দিয়ে চেষ্টা করতে থাকবো, ঠিক আছে? আর দেখ আমি এই কার্বন থেকে এই কার্বনের কথা এবার ভাবছি, কারণ আমি তো এই কার্বনের সাথে এদের দুজনের রেসপেক্টে কিছু আমার কনক্লুশন আসেনি। এখন তুই ভাব এই কার্বনের সাথে কে কে লেগে আছে বলতো? 3খানা হাইড্রোজেন, এদিকে 2 আর এদিকে 1। এই কার্বনের সাথে কে কে লেগে আছে বলতো? 2 হাইড্রোজেন আর 1খানা কার্বন। তাহলে এই কার্বনের সাথে লেগে আছে কে? 2 হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন। এই কার্বনের সাথে কে কে লেগে আছে? 2 হাইড্রোজেন 1টা কার্বন। কার আমার প্রায়োরিটি বেশি হচ্ছে বলতো? অবভিয়াসলি এটা। 2 হাইড্রোজেন নিয়ে আমার কোনো কম্প্যারিজন নিশ্চয়ই হবে না। 2 হাইড্রোজেন কী কম্পেয়ার করবো? তাহলে আমার কম্প্যারিজনটা